শুক্রবার ছুটির সকালে সময়টা ছিল ঢাকাবাসীর জন্য ভয়ঙ্কর অনুভূতির একদিন। মাঝারি মাত্রার এক ভূমিকম্পে এদিন শহরের পুরনো অংশে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। একই ঘটনায় নিহত হয়েছেন সলিমুল্লাহ মেডিকেলের এক ছাত্র রাফি। গুরুতর আহত হয়েছে তার মা, আর আহত হন 5 জন। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ঘড়ির কাঁটায় তখন 10টা 38 মিনিট 36 সেকেন্ড। হঠাৎ করেই কেঁপে উঠল পুরো রাজধানী। অফিস অথবা বাসায় থাকা মানুষগুলো প্রাণ বাঁচাতে ছুটে চলে যে যার মতো। সকালে পুরো রাজধানীর পরিস্থিতিই ছিল এমন। ভূমিকম্পের আতঙ্কে ভবন ছেড়ে সড়কে অবস্থান নেয় শত শত মানুষ। এর মাঝেই রাজধানীর কসাইটুলি থেকে আসে ভবন ধসের খবর। শুক্রবার উপলক্ষে পুরাতন ঢাকার বিখ্যাত দোকান থেকে মাংস কিনতে এসেছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রিমন। ক্রেতা হিসেবে তাদের সাথেই দাঁড়িয়েছিলেন রাফি ও তার মা। কার্নিশ ধসে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় আরও একজনের। 3টা খালি বাড়ি আমি সব কাঁপছি 3বার গায়ে ধম ধুম ধুম করে মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে টেপে গেছে। আমরা তেলপার উপরে পড়লো, তেলপার উপরে ওটা পড়লো। আমরা তো তখন ভিতরে ঢুকে গেলাম ধাম করে। পথচারী যারা পথচারী ছিল তেলপার বাইরে, তারাই ক্ষতিটা হয়েছে। 3 জন স্পট ডেট নিয়ে যাচ্ছে। তারপরে একটা মহিলা, সে তো মানে গুরুতর আহত, চোখ একবারে চোখ কি মহিলার চলে গেছে নাকি। খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালে জড়ো হয় নিহত ও আহতের স্বজনেরা। হাসপাতাল জুড়ে তৈরি হয় শোকাবহ পরিবেশ। আমার ভাইয়ের ভাতিজা নাই, ওয়াল ধসে এরা মরে গেছে। আমার কলিজাটা চলে গেছে, আমার ভাই আমি একসাথে আমার পথে বাড়ি ঘুমাইছি। ভূমিকম্পের ফলে কসাইটুলির অপর একটি বাড়িও কিছুটা হেলে পড়ে। ভবনের মানুষ দ্রুতই নেমে আসার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তেরা। বিল্ডিংয়ের জয়েন্ট আছে, জয়েন্টের সাথে আস্তর করা থাকে। এই ঝাঁকি খায়ে ওই আস্তরগুলি ফাইটে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আমাদের সাইডে যে পলেস্টার ছিল, এই পলেস্টারটা উঠে গেছে আর কি। এই এমনি কোনো ভয়ের কিছু নাই। এদিকে সকালের ভয়াবহ এই কম্পনের ফলে রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষ নেমে জড়ো হয় সড়কে। মাথা ভিতর ঘুরে উঠছিল। আমি অসুস্থ ছিলাম, তো ভাবছি যে আমি হয়তো অসুস্থতার কারণে। পরবর্তীতে যখন কিচেনগুলো দুলতেছিল, ঝুল লাইটগুলো ছিল, ওগুলো দুলতেছিল, তখন বুঝতে পারছি যে আসলে ভূমিকম্প হয়েছে। ব্যথা, লাইট অফ ছিল, তো নামার সময় হয়তো পায়ে খেয়েছে এইভাবে, কিন্তু দ্রুত নামার চেষ্টা করছি। আমাদের ফ্লোরে প্রত্যেকটা লাইট একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। আমরা সাথে সাথে আমাদের সিকিউরিটি বড় ভাই আছে, উনি সবাইকে বলতেছে সবাই তাড়াতাড়ি নিচে নেমে যান। তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হবার মতো ঘটনাও ঘটে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। এবারের ভূমিকম্পই কয়েক দশকে ঢাকা ও আশেপাশের এলাকায় হওয়া সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির বলেছেন, রাজধানী থেকে মাত্র 13 কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া 5.7 মাত্রার এই ভূমিকম্পটি মাঝারি গোত্রের। এতে হিরোশিমা নাগাসাকিতে হওয়া 20 থেকে 25টি পারমাণবিক বিস্ফোরণের সমান শক্তি নির্গত হয়েছে। ঢাকার মাটির ধরন এবং ভবন নির্মাণের অনিয়ম বাড়িয়েছে ক্ষয়ক্ষতি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকাল 10:38 হওয়া ভূমিকম্পের আতঙ্ক রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজধানীবাসীকে। এতদিন ধরে শুধু বড় মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তাই শুনে এসেছেন তারা। এবার রীতিমতো ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ল বিপদ। মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবারের উৎপত্তিস্থল। গভীরতা 10 কিলোমিটার। সব মিলিয়ে কাগজে কলমে মাঝারি মাত্রার হলেও এবারের ধাক্কাটা বেশ বড় আকারেই গেছে ঢাকার উপর দিয়ে। ঘটেছে হতাহত এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হবার মতো ঘটনাও। একটা 5 মাত্রার ভূমিকম্প মানে হলো জাপানি হিরোশিমা বা নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমাটার সমান। আর 6 মাত্রার ভূমিকম্প মানে হলো যে 32 গুণ। 5 এবং 6-এর পার্থক্য কিন্তু 32 গুণ। তো আজকে যেটা 5.7 হয়েছে, তাহলে আমরা যদি এটাকে তুলনা করি সেক্ষেত্রে এটা হয়তো 20-25 গুণ, হয়তো একটা 20-25টা হিরোশিমা বা নাগাসাকিতে বোমা ফেলার মতন সমশক্তির হয়তো একটা মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। ইটকাঠের জঙ্গল হয়ে ওঠা ঘিঞ্জিয়ে শহরের
প্রায় 90% পুরনো ভবনেই বিল্ডিং কোড মানা হয়নি। মাটির শক্তি আর ভূমিকম্প সহনশীলতার তোয়াক্কা না করেই নিয়ম নীতি ভেঙে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বেশিরভাগ জায়গাতেই নেই ভূমিকম্প হলে আশ্রয় নেয়ার মতো ন্যূনতম খোলা জায়গাটুকুও। আবার বড় কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো রাস্তাও নেই অনেক জায়গাতেই। যেখানে সেখানে নিয়ম ভঙ্গ করে টানা হয়েছে বৈধ অবৈধ গ্যাস, পানি আর বিদ্যুতের সংযোগ। অল্প জায়গায় আমরা অনেক লোক বসবাস করি। আমরা এক্সপানশন করেছি কোথায়? জলাশয়, নিম্নভূমি, এগুলোকে ভরাট করে। এই একটা। তারপরে ঢাকা শহর জুড়ে বিস্তৃত আমাদের যে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন আছে। তো এখানে একটা যদি ভূমিকম্প হলে যে জিনিস ঘটবে, এই ডিজাস্টারগুলো এখানে একসঙ্গে কি করবে? কোয়েনসাইড করবে। ভূমিকম্প হলে যেটা হয়, ফায়ার টর্নেডো হয়। আপনি ভূমিকম্প হলো, আপনার গ্যাসের লাইন ফেটে গিয়ে ফায়ারের সৃষ্টি হলো। আপনি এই ডিজাস্টারটা তখন আপনার ভূমিকম্পের চেয়ে বড় ডিজাস্টার হয়ে যাবে। এটা অবশ্য তার মতে নয় বা এ ধরনের উচ্চমাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ততটা নেই এদেশে। তবে ভূমিকম্প নিয়ে প্রস্তুতির যে ভীষণ অভাব আর ভবনসহ অবকাঠামো নির্মাণে যে অনিয়ম, তাতে অল্পমাত্রার ভূমিকম্পেও অনেক বেশি ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আশঙ্কা এই আবহাওয়াবিদের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। গেল 5 বছরে দেশে এত বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বারবার ভূমিকম্পকে দেশের জন্য সতর্কবার্তা বলেও দাবি তার। রাজধানীতে আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় দেশকে নিতে হবে 3 বছরের বিশেষ পরিকল্পনা। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। রাজধানীর মিরপুরে বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে 2 দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। আদিবাসীদের এই মেলা হয়ে ওঠে ঢাকাস্থ দেশের বিভিন্ন এলাকার আদিবাসীদের মিলন মেলা। যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও। উপদেষ্টা কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। কথা বলেন হঠাৎ অনুভূত হওয়া ভূমিকম্প বিষয়ে। বলেন, বারবার ভূমিকম্পের হানা দেশের জন্য বড় সতর্কীকরণ বার্তা। গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া হচ্ছে। এ সময়ে বড় ক্ষয়ক্ষতি এড়াতে দেশকে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলারও তাগিদ দেন উপদেষ্টা। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে বাধ্য করা। পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে, সেদিকে যাওয়া। আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া। এছাড়া দেশের ইটভাটা বন্ধে বিশেষ একটি গোষ্ঠী আইন মানছে না বলেও অভিযোগ করেন রেজওয়ানা হাসান। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার নির্বাচন। এই নির্বাচনকে গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সেনাকুঞ্জে বৈকালিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি ভূমিকম্পে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মুজিবুল হক রুমিনের প্রতিবেদন। সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক অনুষ্ঠান। অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসেন সেনাকুঞ্জে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবসের মতো এমন উৎসবের দিনে ভূমিকম্পে নিহতের ঘটনায় শোক জানান, সমবেদনা জানান নিহত ও আহতদের পরিবারের প্রতিও। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে 1971 সালে মেজর জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ স্মরণ করেন। 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই কারণেই 21শে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয়।
আজকে সেই 21শে নভেম্বর। মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে আগামী নির্বাচনে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। এ সময় তিনি বন্ধু রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক রক্ষার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানান। দেশের স্বাধীনতা ও 24-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা আবারও জানালেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন যেহেতু দেশ রক্ষার নির্বাচন, এই নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বানও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, 71, সেনাকুঞ্জ, ঢাকা। বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। এজন্য বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চায় এই সরকার। এমনটি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি দেশের মেধাকে কাজে লাগানোর তাগিদ দেন। আরও জানাচ্ছেন ফরাদ ইবনে মালিক। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও কৃতিত্ব স্বরূপ পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সকালে শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 3 বাহিনীর প্রধান। 3 বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ এই সরকার। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এই উত্তরণে দেশের মেধাকে কাজে লাগানোর তাগিদও দেন প্রধান উপদেষ্টা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত হয়ে থাকবে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। 71 টেলিভিশনের সংবাদ প্রচারের 1 মাস পর গ্রেফতার হলেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী জনি। রক্তচোষা নামে তার পরিচিতি রয়েছে। গেল রাতে তাকে গ্রেফতার করে র্যাব। জব্দ করা হয় দেশীয় অস্ত্র। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। দেখতে শ্যামলা, গরম লম্বাটে, ময়লাটে চুল অগোছালো, চোখে গভীর ক্লান্তির ছাপ। যাকে দেখছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন জনি ওরফে রক্তচোষা জনি। গেল রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে গ্রেপ্তার করা হয় জনিকে। কুপিয়ে রক্তপান করতেন বিধায় তার নাম রক্তচোষা জনি। তার ভয়ে তটস্থ পুরো এলাকা। জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম মোহাম্মদপুর আদাবর ঢাকা উদ্যান হাউজিং এলাকায় চালিয়ে যেত। এই রক্তচোষা জনি এবং তার গ্রুপের 7-8 জন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে ছিনতাই বা দস্যুতায় লিপ্ত হবে মর্মে প্রস্তুতি গ্রহণ করছে। মর্মের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচোষা জনিকে দেশীয় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি। র্যাব বলছে দেশীয় অস্ত্র ঠেকিয়ে এমন কোনো অপরাধ নেই যেটি করে না জনি। তার নিয়ন্ত্রণে রয়েছে 20 জনেরও অধিক কিশোর গ্যাংয়ের সদস্য। অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে 5টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে, পাওয়া যায়। তো আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিশোর গ্যাং নামে যে অপরাধ চক্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। গেল 12 অক্টোবর রক্তচোষা জনি ও তার গ্রুপ নিয়ে সংবাদ প্রচার করে 71 টেলিভিশন। নিবিড় সাহা, 71, ঢাকা।
দুর্নীতি এবং চরিত্রহীনতার রাজনীতি এই দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলু। শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরে ভোলা বাদশাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন ভূঁইয়া মালনের শোক সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি এই সময় আরো বলেন, ৫ আগস্টের পর জামায়াতের আমির বলেছেন তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। জুলুম অত্যাচারীরা তাদের দলের লোক ছিল, এখন তারা আমাদের দলে ফিরে এসেছে। এই দুর্নীতি চরিত্রহীনতার রাজনীতি এদেশের মানুষ গ্রহণ করবে না। যারা ব্যাংকের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন এবং বেহেশতের টিকিট বিক্রি করেন, তারা 1947 সালে পাকিস্তান যখন হয় তখন তারা পাকিস্তানের পক্ষে ছিল না। তারা অবিভক্ত ভারতের পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ছিলেন মওদুদিরা। এই ইসলামের নামে যখন তারা অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন, তারা জিন্নার পক্ষে ছিলেন না, হোসেন শহীদ সরওয়ারদের পক্ষে ছিলেন না। তারা কাজী নজরুল ইসলামকে বলতেন নাস্তিক, জিন্নাকে বলতেন নাস্তিক। তারা সেদিন ভারতের পক্ষে ছিলেন, অবিভক্ত ভারতের। 71 সালে তারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। একটি ইসলামিক রাজনৈতিক দল যারা মানুষের হাতে কোরআন দিয়ে নির্দিষ্ট মার্কায় ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না বলে দাবি করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার দুপুরে কালামপুর আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা দলের আয়োজনে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় যুবদল সভাপতি আরও বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করেছে তারা শুধুমাত্র এই দেশকে ছোট করছে না, তারা ইসলামকে বিকৃত করছে এবং ইসলামকে ছোট করছে। সমাবেশে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। ওই যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছে তারা শুধুমাত্র এই দেশকেই ছোট করতেছে না, তারা ইসলামকে বিকৃত করতেছে এবং ইসলামকে করতেছে। তাদেরকে আমরা আজকের এই নারী সমাবেশ থেকে আমরা ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করছি। শীতে কমেছে নিত্য পণ্যের বাজার। পণ্যের সরবরাহ বাড়ার সাথে সাথে কমছে শাকসবজি ও মাছ মুরগির দর। যদিও ক্রেতারা বলছেন সেই অর্থে দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি, কারণ অব্যাহত আছে বাজার কারসাজি। রাকিব হোসেনের রিপোর্ট। রামপুরা বাজারে খুচরা বিক্রেতা মোহাম্মদ আলমাস কারণ বাজার থেকে 400 পিস বাঁধাকপি কিনলেন প্রতি পিস মাত্র 20 টাকা দরে, যা বৃহস্পতিবারও ছিল 30 টাকা। একদিনের ব্যবধানে পাইকারিতে 10 টাকা কমেছে পণ্যটির দর। প্রত্যেকদিন তো আর এই দামে দিব না, দেখা গেছে আবার কাল গেলে 35 দেবে নেই, এগুলো লাভ আছে। আটকে গেছে একটু কম পাইছে, আবার দেখা গেছে মাল রাত্রেবেলা শেষ হয়ে যায়, তখন তো কম নিতে পারি না। রাজশাহী, ঠাকুরগাঁও, বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় প্রতিদিনই আসছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, বেগুন, মূলা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজি। সরবরাহ ভালো, তাই পাইকারিতে দাম নিম্নমুখী। কিন্তু ভোক্তাদের অভিযোগ, পাইকারিতে দাম যতটা কম খুচরায় ততটা নয়। নানা অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এখন সবজি বাড়ছে কিন্তু দামটা ওইভাবে এখনো কমে নাই, বা সাইজগুলা যেমন ফুলকপিগুলোর সাইজগুলো এখন অত বড় হয় নাই। আমাদের এখানে যতটা ওঠানামা হয় ভোক্তা পর্যায়ে যে বাজারটা ওইভাবে ওঠানামা হয় না, ওদের ওই আগের রেটটাই থেকে যায়। কাঁচামরিচ গতকালকে বিক্রি করেছিলাম 110-15, আজকে কাঁচামরিচ বিক্রি করলাম আমরা 70 টাকা থেকে 80 টাকা। ইন্ডিয়ান এলসিটা একটু বেশি ছিল। সিম বিক্রি করলাম আমরা গত কয়েকদিন আগে ছিল 90-95, আজকে বিক্রি করলাম আমরা 80-85 টাকা। সবগুলো জিনিসগুলো ফ্রেশগুলো কিনলে দাম বাড়তিটা কিনতে হয়, আমাদেরও বাড়তিটা বিক্রি করতে হয়। 1000 পিস নিয়েছি ঠাকুরগা থেকে, 20 টাকা, 25 টাকা, 28 টাকা বেচছি। বাজার আজকে খারাপ। এদিকে ইলিশের দর চড়া হলেও কেজিতে অন্তত 20 টাকা কমে মিলছে রুই, কই, তেলাপিয়া ও পাঙ্গাস। সরবরাহ বাড়ায় মুরগি ও ডিম বিক্রি হচ্ছে তুলনামূলক কম দরে। ব্রয়লার মুরগির কেজি 160 টাকা আর ডিমের ডজন 120 টাকা। সোনালী মুরগি আমরা এই সপ্তাহে আজকে বেচতেছি 250 থেকে 60 টাকা, আর ব্রয়লার মুরগি বেচতেছি 160, 165 টাকা, আর দেশি মুরগিটা বেচতেছি 550, লেয়ার মুরগিটা বেচতেছি 280। 4টা মুরগি কেনার চিন্তা ছিল, দাম কম বিধায় আমি 8টা মুরগি নিয়েছি। যদি পরিবহন খরচ, তারপরে সিন্ডিকেট, এগুলোর বিরুদ্ধে যদি আরেকটু রুখে দাঁড়ানো যায় তাহলে হয়তো আর একটু দাম কমতো। কই মাছ গত সপ্তাহে 200 টাকা বেচছে, আজকে 180 টাকা বেচতেছে। বড় তেলাপে 220 ছিল, 200 টাকা বেচতেছে। ছোট তেলাপে 130-40, পুঁটি মাছ 130 টাকা 40 টাকা, পাঙাশ 130 টাকা 40 টাকা, সিলভার আছে 100 টাকা কেজি, সুরমা আছে গত সপ্তাহে বেচছে 200,
এই সপ্তাহে 180 টাকা। বাজারে পেঁয়াজ 110 টাকা, চায়না রসুন 170 আর আদার দাম 180 টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা।